আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে শুনছি বিখ্যাত শিকারী জিম করবেটের লেখা দুর্ধর্ষ এক শিকার কাহিনী। আমাদের শিকার কাহিনীটির নাম মন্দিরের বাঘ। আজের দ্বিতীয় তথা শেষ পর্ব। আপনি যদি প্রথম পর্বটি মিস করে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গল্পটি শুনে আসতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আজকের গল্পে প্রবেশ করি। রেস্ট হাউসে ফেরার পথেই একজন উত্তেজিত বনরক্ষকের সাথে দেখা হয়ে গেল করবেটের। হন্তদন্ত হয়ে তার কাছেই ছুটে আসছিল বনরক্ষক। গতদিন টহল দিতে দিতে অনেক দূরে চলে গিয়েছিল সে, তাই ভালুক মারার সংবাদ শুনতে পায়নি। সকালে বেনের দোকানে খবরটা শুনেই ছুটে আসছে সে। খানিকটা চর্বির তার ভীষণ দরকার। তার বাবা কিছুদিন যাবৎ বাতে শয্যাশায়ী। কথায় কথায় বনরক্ষক জানালো এখানে আসার সময় এক পাল ছুটন্ত গরুর সাথে সাক্ষাৎ ঘটে যায় তার। গরুর পালের পেছন পেছন ছুটছিল একটি রাখাল বালক। ছোটার কারণ জিজ্ঞেস করে জানতে পারে বনরক্ষক রাখালের একটা গরুকে নাকি বাঘ মেরেছে। যেখানে গরু মেরেছে বাঘটা, সে জায়গাটা সম্পর্কে বনরক্ষকের মোটামুটি একটা ধারণা আছে। সুতরাং বালা সিং আর সঙ্গের অন্য লোকেরা রেস্ট হাউসে চলে গেল। বনরক্ষকের সাথে করবেট চললেন গরুর মরিটার খোঁজে। 2 মাইলের কিছু বেশি চড়াই উতরাই পেরিয়ে একটি ছোট্ট উপত্যকায় এসে পৌঁছলেন করবেট। বনরক্ষকটির ধারণা এখানেই কোথাও মারা পড়েছে গরুটা। দিন কয়েক আগে আলমোড়ার গুখা ডিপোতে কিছু অকেজো মালপত্র বিক্রি হয়। সেখান থেকে একজোড়া পুরনো আর্মি বুট কিনেছিল করবেটের পথপ্রদর্শক বনরক্ষীটি। তার পায়ের চেয়ে বুট জোড়া অনেক বড়, তাই পায়ে দিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে কোনো মতে করবেটের সাথে দ্রুত চলার তাল রাখছিল লোকটি। তার চলার ধরন দেখেই বোঝা যাচ্ছিল উঁচু নিচু পাহাড়ি পথে চলতে দারুণ অসুবিধে হচ্ছে তার। অবস্থা দেখে জোর করে লোকটার পা থেকে তার বুট খুলিয়ে নিলেন করবেট। দেখা গেল বড় বড় ফোসকা পড়ে গেছে বনরক্ষকের পায়ে। ব্যাপারটা দেখে অবাক হয়ে করবেট প্রশ্ন করলেন, এত বড় জুতো কিনেছো কেন তুমি? চিরজীবন খালি পায়ে কেটেছে বনরক্ষকের। নামমাত্র দামে বুট কিনে পায়ে দেবার লোক, তাই সংবরণ করতে পারেনি সে। করবেটের প্রশ্নের উত্তরে বনরক্ষক বলল, ভেবেছিলাম পায়ে দিতে দিতে কুকড়ে ছোট হয়ে যাবে জুতো জোড়া। লোকটার কথায় হাসি চেপে রাখা সম্ভব হলো না করবেটের পক্ষে। 15 বিঘার মতো জায়গা জুড়ে এই নৌকাকৃতির ছোট্ট উপত্যকা। মাঝে মাঝে বিরাট সব ওক গাছ, সব মিলিয়ে একটা চমৎকার পার্কের মতো। যেদিক দিয়ে করবেট নেমে এসেছেন ঢালু হয়ে নেমে গেছে সেদিকটা, এবং তাতে কোনো ঝোপঝাড় নেই। উল্টো দিকটা খাড়া উঠে গেছে ওপরের দিকে। কিছু কিছু ঝোপঝাড় আছে ওদিকটায়। উপত্যকার মুখে দাঁড়িয়ে কয়েক মিনিট ধরে সমস্ত জায়গাটায় তীক্ষ্ণ চোখ বুলিয়ে নিলেন করবেট। সন্দেহজনক কিছু না দেখে ঘাসে ঢাকা ঢালু পথ বেয়ে নামতে থাকলেন। পেছন পেছন হাতে বুট ঝুলিয়ে খালি পায়ে নামতে লাগলো বনরক্ষক। উপত্যকার তলদেশের সমতল ভূমিতে নেমে দেখলেন করবেট আশেপাশের অনেকখানি জায়গা থেকে শুকনো পাতা আর ডালপালা আঁচড়ে আঁচড়ে এনে একটা বড় ঢিবি মতো তৈরি হয়েছে এক জায়গায়। যদিও মরা গরুটার শরীরের কোনো অংশই নজরে পড়ছে না করবেটের, তবুও তিনি জানেন ওই শুকনো ডালপাতার তলাই আছে ওটা। বাঘেদের এভাবে মরি লুকিয়ে রাখার ব্যাপারটা জানা আছে অভিজ্ঞ শিকারীদের। বাঘ যখন এভাবে তার মরি লুকিয়ে রাখে তখন ধরে নেওয়া হয় মরির আশেপাশে কোথাও সে নেই। কিন্তু সবসময় এমন ধারণা করা নিরাপদ নয়। এ কারণেই উপত্যকায় নেমে এসে আশপাশটায় ভালো মতো চোখ বুলিয়ে নেবার জন্য স্থির হয়ে দাঁড়ালেন করবেট। ডালপাতার ঢিবির অদূরেই 45 ডিগ্রি কোণ করে উঠে গেছে পাহাড়টা। 40 গজ উপরে পাহাড়ের গায়ে ছোট ছোট ঝোপঝাড়ে ঠাসা। ওইরকম একটা ঝোপের দিকে চোখ পড়তেই বাঘটাকে দেখতে পেলেন তিনি। করবেটের দিকে পিঠ দিয়ে একটু চ্যাটালো জায়গায় শুয়ে আছে বাঘটা। এখান থেকে তার মাথার খানিকটা এবং ঘাড় থেকে পেছনের পা পর্যন্ত প্রায় 3 ইঞ্চি চওড়া লম্বালম্বি কালো ডোরা দেখতে পাচ্ছেন করবেট। এ অবস্থায় বাঘের মাথায় গুলি করার তো কোনো প্রশ্নই ওঠে না। শরীরের অন্যান্য জায়গায়ও গুলি করে তেমন কোনো লাভ নেই। বড়জোর সামান্য আহত করা যাবে বাঘটাকে। করবেটের তাড়া নেই, পুরো বিকেলটা আছে তার হাতে।
সন্ধ্যার আগে একবার না একবার উঠে দাঁড়াবেই বাঘটা। তখন ধীরে সুস্থে গুলি করা যাবে ভেবে অপেক্ষা করতে থাকলেন তিনি। একটু পরই বাঁ দিকে নড়াচড়া টের পেয়ে ঘাড় ফিরিয়ে সেদিকে চাইলেন করবেট। দেখলেন নিঃশব্দে পাহাড় বেয়ে মরিটার দিকে নেমে আসছে একটা ভালুক, পেছনে ছোট ছোট দুটো বাচ্চা। মরা গরুটার সন্ধান পেয়েছে নিশ্চয়ই ভালুকটা, তাই অনুসন্ধান করতে আসছে। তা না হলে এই ভর দুপুরে রোদ মাথায় করে খোলা জায়গায় চলাফেরা করতো না ভালুকটা। অকারণে তা কখনোই করে না ভালুকরা। ভালুকটাকে দেখে আফসোস হতে লাগলো করবেটের। না, বাঘ হাতছাড়া হয়ে যাবার ভয় নয়, চমৎকার একটা দৃশ্য দেখা থেকে বঞ্চিত হচ্ছেন বলে। এখন যে জায়গাটায় তিনি বসে আছেন সেখানে না থেকে যদি উপত্যকার মুখটায় দাঁড়িয়ে থাকতেন তাহলে তিনি দেখতে পেতেন দৃশ্যটা। তীক্ষ্ণ ঘ্রাণশক্তির বলে অনায়াসেই মরিটা খুঁজে বের করে ফেলত ভালুকটা। অত কাছ থেকে বাঘের নজরও এড়াতে পারত না সে কিছুতেই। ফলে বাঘ আর ভালুকের লড়াইটা হতো দেখার মতো। এতক্ষণ ভালুকগুলোকে দেখতে পায়নি বনরক্ষক। ওগুলো আরো কাছে এসে যেতেই দেখতে পেয়ে ভালু ভালু বলে চেঁচিয়ে উঠল সে। তার চেঁচামেচিতে এক লাফে উঠে দাঁড়ালো বাঘটা। এদিক ওদিক একবার চেয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। প্রায় 20 গজ খোলা জায়গার উপর দিয়ে যেতে হবে তাকে, তাই তাড়াহুড়ো না করে ওটার দিকে নিশানা করলেন করবেট। ট্রিগারে চাপ দিতে যাচ্ছেন, ঠিক এমন সময় করবেটের হাত জড়িয়ে ধরে প্রচণ্ড একটা ঝাঁকুনি মারল বনরক্ষক। বাঘটাকে সে দেখতে পায়নি, তাই ভুল দিকে নিশানা করছেন ভেবেই করবেটের লক্ষ্য ভালুকগুলোর দিকে ফেরাতে চেষ্টা করেছিল সে। কিন্তু ওদিকে ট্রিগারে চাপ দিয়ে ফেলেছেন করবেট। কাজেই লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটা গিয়ে বাঘটার কয়েক গজ দূরে একটা গাছে লাগলো। রাইফেলের আওয়াজ শুনে এক ছুটে পাহাড়ের ওপারে অদৃশ্য হয়ে গেল বাঘটা। বনরক্ষকের ওপর রাগ করে লাভ নেই, কারণ বাঘটাকে সে দেখতে পায়নি। তাছাড়া তার ধারণা ভয়ঙ্কর ভালুকগুলোকে দেখিয়ে দিয়ে করবেটের প্রাণ রক্ষা করেছে সে। রাইফেলের আওয়াজ শুনে পালাচ্ছিল ভালুকগুলো। মারো মারো বলে প্রচণ্ড উৎসাহ দিতে শুরু করলো করবেটকে বনরক্ষক। কিন্তু ভালুকগুলোকে করবেট মারলেন না। ভালুক না মারায় অত্যন্ত নিরুৎসাহ হয়ে পড়ল বনরক্ষক, কারণ তার আশা ছিল একটা ভালুক অন্তত মারতে পারলে কিছুটা চর্বি সংগ্রহ করতে পারবে সে। অতএব তাকে কিছুটা উৎসাহিত করার জন্য ঘুরাল মারার প্রস্তাব দিলেন করবেট। শুনে কিছুটা নয়, পুরোপুরি উৎসাহিত হয়ে উঠল বনরক্ষক। কোথায় কোথায় ঘুরাল পাওয়া যায় তার একটা বিরাট ফিরিস্তি দিতে শুরু করলো সে করবেটকে। ঘুরাল মারার পর তা বয়ে নেবার জন্য লোক দরকার, তাই রেস্ট হাউসের দিকে চললেন করবেট। রেস্ট হাউসে পৌঁছে এক কাপ চা খেয়ে বনরক্ষক ছাড়াও সঙ্গে আরও 2 জন লোক নিয়ে রওনা হলেন আবার। রেস্ট হাউসের বারান্দা থেকে খাড়া নেমে যাওয়া পাহাড় বেয়ে কয়েকশো গজ নামতেই পাহাড়ের মুখোমুখি ফুটখানেক চওড়া ঘুরাল চলাচলের পথের উপর এসে দাঁড়ালেন তারা। সবার আগে আগে চলছেন করবেট। এভাবে প্রায় আধ মাইল টাক দক্ষিণে চলার পর একটা শৈলশিরায় উঠে এলেন করবেট আর তার লোকেরা। এই শৈলশিরায় নিচের উপত্যকার ঘাসভূমিতে চড়ে বেড়ায় ঘুরাল। শৈলশিরায় উঠে নিচে তাকালেন তিনি। একটা গভীর গিরিখাত চোখে পড়ল তার। খাদের অন্য পাশে একটা পাথরের উপর দাঁড়িয়ে দূর দিগন্তের দিকে তাকিয়ে আছে একটা ঘুরাল। ছাগল জাতীয় অন্যান্য প্রাণী যেমন থর, আইবেক্স, মার্কর প্রভৃতি সবার ক্ষেত্রেই এই দূরে দাঁড়িয়ে থাকা স্বভাব বর্তমান। গলায় সাদা চক্কর দেখেই বোঝা গেল পাথরের উপর দাঁড়ানো ওই ঘুরালটা পুরুষ ঘুরাল। এখান থেকে 200 গজ হবে ওটা দূরত্ব। নতুন রাইফেলটি নিয়ে ঘুরাল মারতে বেরিয়েছিলেন করবেট। উদ্দেশ্য ওটার কার্যক্ষমতা পরীক্ষা করা। আর দেরি না করে উবু হয়ে শুয়ে পড়ে ভালো মতো নিশানা করে ট্রিগার টিপলেন তিনি। গুলি খেয়ে পাথরটার উপরই পড়ে গেল ঘুরালটা। ভাগ্য বলতে হবে যে বেশি নড়াচড়া করেনি ঘুরালটা, তাহলে পড়তো গিয়ে পাশের কয়েকশো ফুট গভীর খাদে। সেখানে পড়লে আর তাকে তুলে আনা সম্ভব হতো না। ঘুরালটা পড়ে যাবার সঙ্গে সঙ্গে খাদের অন্যদিকের পাহাড়ের ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো আর একটা মাদি ঘুরাল, সাথে একটা বাচ্চা। পাহাড়ের ওপরে বসে থাকা করবেট ও তার সঙ্গের লোকদের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে পাহাড়ের গা ঘেঁষে চলে গেল ঘুরালটা। মৃত ঘুরালের চামড়া ও খানিকটা মাংস বনরক্ষককে দিয়ে দিলেন করবেট। এতে সে ভালুকের চর্বি না পাওয়ার দুঃখ ভুলে গেল। শুভেচ্ছায় বনরক্ষক বলল চামড়াটা দিয়ে তার বাবার জন্য একটা আসন বানিয়ে দেবে সে,
কারণ বার্ধক্য আর বাতের জন্য সারাদিন রোদে পড়ে থাকতে হয় তার বাবাকে। পরদিন ভোরে উঠে আগের দিনে ফেলে যাওয়া বাঘের মরিটাকে দেখতে আবার সেই উপত্যকায় গিয়ে হাজির হলেন করবেট। বাঘ আর ফিরে আসেনি মরির কাছে, তবে ভালুকরা এসেছিল। হাড় ছাড়া আর কিছুই পড়ে নেই তখন মরা গরুটার। ওই হাড়গুলোকেই ঠোকরাচ্ছে একটা রাজা শকুন। দুপুর পর্যন্ত এদিক ওদিক মানুষ খেকো চিতাটার সন্ধানে ঘুরে বেরিয়ে রেস্ট হাউসে ফিরে এলেন এক সময়। এসেই শুনলেন খবরটা, আরও একটা গরু মারা পড়েছে বাঘের হাতে। খবরটা দিল এক যুবক। আলমোড়া আদালতে মামলার হাজিরা দিতে যাবার সময় গরুটাকে বাঘে মারতে দেখেছে সে। মোটামুটি বুদ্ধিমান সে। বারান্দার মেঝেতে কাঠকয়লা দিয়ে এঁকে করবেটকে বুঝিয়ে দিল কোথায় মারা পড়েছে গরুটা। দুপুরের খাওয়া সেরে এই মরিটা খুঁজতে বেরিয়ে পড়লেন তিনি। আগের দিন যেখানে বাঘটাকে গুলি করেছিলেন তার মাইল পাঁচেকের মধ্যেই ঘটনাটা ঘটেছে। জায়গাটায় পৌঁছে দেখা গেল মূল উপত্যকা বরাবর নদীর পাড় ধরেই এসেছিল বাঘ। ওখানেই চড়ছিল গরুগুলো। নরম মাটিতে তার পায়ের চিহ্ন দেখে বোঝা গেল গরুটাকে মারতে বেশ বেগ পেতে হয়েছে বাঘটাকে। আশেপাশের মাটিতে রক্ত পড়ে নেই খুব একটা, তার মানে গরুটাকে মারার পরপরই ওটাকে কাঁধে করে বয়ে নিয়ে গেছে বাঘ। 600-700 পাউন্ড ওজনের একটা প্রাণীকে মারার পর বিন্দুমাত্র না চিরিয়ে ওই লাশের বোঝা নিয়ে বয়ে যেতে পারে যে জানোয়ার, তার শক্তি সহজেই অনুমেয়। পায়ের ছাপ দেখেই বোঝা গেল লাশসহ নদী পার হয়ে পাহাড়ের নিচের গভীর জঙ্গলের দিকে চলে গেছে বাঘটা। নদী পেরিয়ে বাঘের পায়ের ছাপ অনুসরণ করে এগিয়ে চললেন করবেট। একটু এগোনোর পরই গরুটাকে মাটিতে হিঁচড়ে নিয়ে যাবার দাগ চোখে পড়ল তার। সে দাগ ধরে গভীর বনের মধ্যে দিয়ে খাড়াই পাহাড় বেয়ে উঠে গেলেন তিনি। পাহাড়ের মাথায় পৌঁছে প্রায় 200 গজ নিচের দুটো ওক চারার মাঝে আটকে যাওয়া গরুর পেছনের পাটা চোখে পড়ল তার। আরও এগিয়ে বুঝতে পারলেন শুধু একটা পাই আটকে আছে ওখানে। পাটা আটকে যাবার পর তা কোনো কারণে ছাড়াতে না পেরে প্রচণ্ড ঝটকায় লাশের দেহ থেকে পাটা ছিঁড়ে রেখে বাকি অংশটা নিয়ে পাহাড়ের ওপরের দিকে চলে গেছে বাঘ। বাঘ যেখানে তার মরি নিয়ে উঠে এসেছে পাহাড়ের সে জায়গাটা একটু চ্যাপ্টা মতো। 2 থেকে 3 ফুট জুড়ে কতগুলো ওকের চারা বেড়ে উঠেছে জায়গাটায়। গাছগুলোর গোড়ায় কোনো ঝোপঝাড় নেই। এখানেই মরিটাকে ফেলে রেখে গেছে বাঘ। যদিও মাত্র একটা রাইফেল আর কয়েকটা কার্তুজ বয়ে এনেছেন করবেট, তবুও ধীরে ধীরে একটানা পাহাড়ি পথ বেয়ে ওঠায় সাংঘাতিক পরিশ্রান্ত হয়ে পড়েছেন তিনি। ঘামে ভিজে গায়ের সাথে লেপটে আছে শার্টটা, শুকিয়ে কাঠ হয়ে গেছে কণ্ঠনালী। তার অবস্থা দেখে কল্পনা করতে কষ্ট হয় না এত বড় একটা ভারী বোঝা বয়ে এনে কি পরিমাণ তৃষ্ণার্ত হয়েছিল বাঘটা। করবেট নিশ্চিত পানি খেতেই গেছে সে। তার নিজেরও পানি খাওয়া দরকার। হয়তো পানি খেতে গিয়ে বাঘের সঙ্গে দেখা হয়ে যেতে পারে তার। যে পাহাড়ি নালার উপর ভালুক মেরেছিলেন তিনি, এখান থেকে ডান দিকে আধ মাইল গেলেই সেটা পাওয়া যাবে। বাঁ দিকে তার চেয়ে কাছে আরেকটা নালা আছে, সেখানে যাওয়াই স্থির করলেন করবেট, কারণ স্বাভাবিকভাবেই কাছের নালাটায় যেতে চাইবে বাঘটা। নালাটায় পৌঁছে পানি খেয়ে একটু জিরিয়ে নিয়ে নালা ধরেই আধ মাইলের মতো নেমে গেলেন করবেট। নালাটা এখানে শুরু হয়ে দুপারের খাড়াই পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছে। এখান পর্যন্ত এসে একটা প্রকাণ্ড পাথরের পাশে ঘুরে এসেই থমকে দাঁড়ালেন করবেট। এখান থেকে মাত্র গজ 20 দূরে একটা ছোট্ট জলা। জলাটার ডান দিকে পাহাড়ের পাদদেশ পর্যন্ত একটা সরু বালির চড়ার জলার দিকে পিঠ করে শুয়ে আছে বাঘটা। এখান থেকে শুধু তার লেজ সহ পেছনের কিছুটা অংশ চোখে পড়ছে করবেটের। বাঘ আর তার মাঝের মাটিতে কিছু শুকনো ডালপাতা পড়ে আছে। মোষকে খাওয়াবার জন্যই বোধহয় গাছ থেকে সেগুলো পাড়া হয়েছিল। ওগুলো পেরিয়ে বাঘের কাছে যেতে হলে শব্দ অবশ্যই হবে। পাথরটার উপর দিয়েও শব্দ না করে যাওয়া যাবে না। একমাত্র পথ চুপচাপ এখানে বসেই অপেক্ষা করা। প্রচণ্ড পরিশ্রমের পর পেট ভরে পানি খেয়ে বাঘ তখন গভীর ঘুমে অচেতন। আধ ঘন্টা পর্যন্ত এই একইভাবে শুয়ে থেকে ডান পাশে ফিরল সে। এখন বাঘের পেছনের আরো খানিকটা নজরে এলো করবেটের। আরো কয়েক মিনিট এভাবে শুয়ে থেকে হঠাৎই দাঁড়িয়ে উঠে বাঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল বাঘটা। বাঘটা নজরে আসার অপেক্ষায় রাইফেল হাতে তৈরি হয়ে বসে থাকলেন করবেট। মরিটার কাছে যেতে হলে করবেটের কাছ দিয়ে যেতে হবে বাঘটাকে। কয়েক মিনিট পেরিয়ে যাবার পর প্রায় 100 গজ দূরে একটা কাকড় ভয়ার্ত গলায় চেঁচাতে চেঁচাতে পাহাড় বেয়ে নেমে গেল। একটু পরই ওদিকে কোথাও ডেকে উঠল একটা সম্বর, অর্থাৎ আবার সরে পড়ল হারামি বাঘটা।
কিন্তু বাঘটা গেল কি করে সেটা বুঝতে পারলেন না করবেট। একটা বাঘের পক্ষে একদিনে যতটা পরিশ্রম করা সম্ভব তার চেয়ে অনেক বেশি সে করেছে। তারপরও করবেট যেখানে বসে আছে সেদিকের সহজ পথ ছেড়ে সাংঘাতিক খাড়াই পথ বেয়ে উঠল কি করে? তবে এখন চলে গেলেও একটা ব্যাপারে করবেট নিশ্চিত, সেই দিন বা রাতের যে কোনো সময় মরির কাছে আরেকবার আসবেই বাঘটা। সুতরাং এখন আর চুপচাপ মাটিতে বসে থাকার কোনো অর্থ হয় না। তার চেয়ে মরির কাছাকাছি সুবিধে মতো একটা গাছ খুঁজে তাতে চড়ে বসা উচিত হবে ভেবে উঠে পড়লেন করবেট। খুঁজতে খুঁজতে মরিটার ডানে গজ দশেক দূরে একটা সুবিধা মতো ওক গাছ পেয়ে তাতে চড়ে বসলেন তিনি। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। যতদূর সম্ভব পশ্চিমের পাহাড় বেয়ে উঠে আসবে বাঘটা। গাছের ওপর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে উপত্যকা, সাথে পাহাড়টাও। বিশাল একটা আগুনের গোলার রূপ নিয়ে অস্ত যাচ্ছে সূর্য। দূর পাহাড়ের মাথায় বসে তখন শেষ রং ছড়াচ্ছে ওটা। কয়েক মুহূর্তের মধ্যেই হারিয়ে যাবে পাহাড়ের ওপারে, মুছে যাবে রঙের মেলা। এত তন্ময় হয় দৃশ্যটা দেখছিলেন করবেট যে হঠাৎ নিচের উপত্যকায় সম্বরের ডাকে চমকে উঠে রাইফেলটা প্রায় ফেলেই দিচ্ছিলেন তিনি হাত থেকে। সম্বরের সতর্কবাণীর মানে হলো চলতে শুরু করেছে বাঘটা। মরির কাছে পৌঁছতে যথেষ্ট সময় লাগবে তার। ততক্ষণ গুলি করার পক্ষে যথেষ্ট দিনের আলো থাকবে কিনা তার সন্দেহ। দূর পাহাড়ের দিকে চেয়ে দেখলেন করবেট হারিয়ে গেছে সূর্যটা, ক্রমশ মুছে যাচ্ছে পশ্চিম আকাশের লালিমা। সাঁঝ হয়ে গেল, সাঁঝ গড়িয়ে রাত, কিন্তু তখনও এলো না বাঘটা। একটা দুটো করে তারা ফুটতে শুরু করেছে আকাশে। সেদিন ত্রয়োদশী, কয়েক মিনিট পরই চাঁদ উঠবে। তবে চাঁদ ওঠার আগে বাঘটা এলে তারার আলোতেই তাকে দেখতে পাবেন করবেট। হিমালয়ের এদিকটায় তারার উজ্জ্বলতা একটু বেশি। মরির গায়ের সাদা রং স্পষ্ট দেখা যাচ্ছে ওই উজ্জ্বল তারার আলোয়। মরির মাথাটা করবেটের দিকে ফেরানো। যদি লাশের পেছনের পা থেকে খেতে শুরু করে বাঘটা, তাহলে তাকে দেখতে না পেলেও মরির পেট সই করে গুলি করলে বাঘের গায়ে গুলি লাগার যথেষ্ট সম্ভাবনা আছে। অবশ্য কথাটা সাধারণ বাঘের বেলায় খাটে, কিন্তু এ কয়দিন দেখে শুনে যা বুঝতে পেরেছেন করবেট, এটা সাধারণ বাঘ নয়, আর এটার কাজ কারবারও অন্যান্য বাঘের মতো নয়। কাজেই অনিশ্চিতভাবে গুলি করা ঠিক হবে না। আরও ভয়ঙ্কর একটা সম্ভাবনা আছে। যদি গুলিতে আহত হয় বাঘটা আর তারপর সেরে ওঠে, তাহলে মানুষ খেকোও হয়ে যেতে পারে। ওই প্রখর, বুদ্ধিমান, সতর্ক আর প্রচণ্ড শক্তিশালী বাঘটা মানুষ খেকোতে পরিণত হলে ওই এলাকাটাকে মৃত্যুপুরী বানিয়ে ছাড়বে সে, এটা নিশ্চিত। সুতরাং ভালো মতো না দেখে গুলি করা উচিত হবে না, মনে মনে ঠিক করলেন করবেট। একটু পরই আলোর বন্যায় চারদিক প্লাবিত করে দিয়ে উঠে এলো চাঁদ। বোধহয় এর জন্যই অপেক্ষা করছিল বাঘটা। দেখতে না পেলেও অনুভব করছেন করবেট এসে গিয়েছে সে। করবেটকে কি সে দেখতে পেয়েছে? মনে হয় না, কারণ গাছে উঠে বসার পর একটুও নড়াচড়া করেননি তিনি। আর অকারণেই জঙ্গলের প্রত্যেকটা গাছ খুঁটিয়ে দেখে না বাঘ। চাঁদের আলোয় সামনের এলাকাটা খুঁটিয়ে দেখলেন করবেট। তারপর মাথা ঘুরিয়ে পেছনে তাকালেন। আছে ওখানে, গাছের পাতার ফাঁক দিয়ে চুইয়ে মাটিতে পড়া জ্যোৎস্নার আলোয় মরিটার দিকে মুখ করে করবেটের কাছ থেকে মাত্র 15 ফুট দূরে বসে আছে বাঘটা, আর মাথা উঁচু করে করবেটকে দেখছে। করবেট ওর দিকে তাকাতেই কান দুটো খাড়া করে ফেলল বাঘটা। পেছনে মাথা ফেরানো অবস্থায় মূর্তি হয়ে গেলেন করবেট। তিনি স্থির হয়ে যেতেই কান নামিয়ে ফেলল বাঘটা। এখন আর কিছুই করার নেই করবেটের। বাঘটাকে গুলি করতে হলে অর্ধবৃত্তাকারে ঘুরে যেতে হবে তাকে, আর বাঘটার অলক্ষ্যে তা কিছুতেই করতে পারবেন না তিনি। অবশ্য বাঁ কাঁধের উপর দিয়ে গুলি চালানোর চেষ্টা করা যায়, সে চেষ্টাই করে দেখলেন করবেট একবার। হাঁটুর উপরে রাখা রাইফেলটার মুখ বাঁ দিকে আছে তখন। অতি ধীরে হাঁটুর উপর থেকে রাইফেলটা তুলে নিয়ে মুখটা ডান দিকে ঘোরাতে শুরু করলেন তিনি। সাথে সাথেই আবার কান খাড়া করে করবেটের দিকে চাইল বাঘটা। তিনি রাইফেল ঘোরানো বন্ধ করে দিতেই আবার কান নামিয়ে ফেলল বাঘ। কিছুক্ষণ চুপ করে থেকে আবার রাইফেলটা ঘোরাতে শুরু করতেই উঠে পড়ল বাঘটা। মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল পেছনের ঘন বনের ছায়ায়। আবার করবেটকে হারিয়ে দিল বাঘটা। তিনি গাছে বসে থাকলে সেদিন আর আসবে না বাঘ, এ ব্যাপারে করবেট নিশ্চিত। কিন্তু যদি চলে যান এখান থেকে, তাহলে আসতেও পারে। এলেই মরিটা সরিয়ে নিয়ে যাবে এখান থেকে। এত বড় একটা গরু কিছুতেই এক রাতে খেয়ে শেষ করতে পারবে না সে।
বাকিটা খাবার জন্য পরে হয়তো আরেকবার আসতে পারে আগামী দিন। তখন তাকে গুলি করার আর একটা সুযোগ পেয়েও যেতে পারেন করবেট। কিন্তু রাতটা কোথায় কাটানো যায় ভাবতে শুরু করলেন তিনি। রেস্ট হাউস থেকে বেরোনোর পর 20 মাইল পথ হেঁটেছেন তিনি। আবার 8 মাইল পথ হেঁটে রেস্ট হাউসে ফিরে যেতে মন চাইছে না। অন্য কোনো এলাকা হলে মুড়ি থেকে 200-300 গজ দূরে মাটিতে শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারতেন, কিন্তু এ এলাকায় একটা মানুষ খেকো চিতাও ঘুরে বেড়াচ্ছে, আর রাতেই শিকার করে মানুষ খেকো চিতারা। সন্ধ্যায় গাছে বসে দূরে গরুর গলার ঘন্টির আওয়াজ শুনতে পেয়েছিলেন করবেট। কাছে পিঠে কোথাও বাথান আছে নিশ্চয়ই। হিমালয়ের এসব এলাকায় গরু চুরি যায় না, কাজেই গরু চড়ানোর জায়গার কাছেই কয়েকজন গরুর মালিক মিলে বাথান তৈরি করে। বিকেলে শোনা ঘন্টার শব্দ কোন দিক থেকে এসেছিল তা মনে মনে আন্দাজ করে নিয়ে গাছ থেকে নেমে পড়লেন করবেট। অল্পক্ষণ চলার পরই পেয়ে গেলেন বাথানটা। একটা খোলা জায়গায় চারপাশে শক্ত করে বেড়া দিয়ে ঘেরা বাথানে প্রায় 100 খানেক গরু বাছুর রয়েছে। জঙ্গলে প্রাণী মাত্রেই খুব সন্দেহপ্রবণ হয়, বিশেষ করে রাতের বেলা অপরিচিত অতিথি দেখলে তো বটেই। আর এই সন্দেহ প্রবণতার সাহায্যেই নিজেদের হিংস্র জানোয়ারের হাত থেকে রক্ষা করে ওরা। সুতরাং প্রথমেই গরুগুলোর সাথে ভাব করে নিতে হবে। ছেলেবেলায় কালাধুঙ্গিতে থাকাকালীন রাখালদের কাছ থেকে ও বিদ্যাটা ভালো মতোই রপ্ত করে নিয়েছিলেন করবেট। সে কায়দায় অল্পক্ষণেই ভাব করে ফেললেন গরুগুলোর সাথে। তারপর রাইফেল থেকে গুলি বার করে বিচালি দিয়ে গুলিশূন্য রাইফেলটা ঢেকে রেখে বেড়া ডিঙিয়ে বাথানে ঢুকে পড়লেন তিনি। ভালো মতো বাছাই করে নিতে হবে শোয়ার জায়গা, কারণ রাতে হিংস্র জানোয়ারের সাড়া পেলে ছুটোছুটি শুরু করবে গরুর দল। তখন তাদের মাঝখানে পড়াটা খুব একটা আনন্দদায়ক হবে না। খুঁজে পেতে একটা খুঁটির পাশে দুটো ঘুমন্ত গরুর মাঝখানে একটু খালি জায়গা দেখতে পেলেন করবেট। তেমন প্রয়োজন পড়লে খুঁটি বেয়ে চালায় উঠে যেতে পারবেন তিনি। শুয়ে থাকা গরুগুলোকে ডিঙিয়ে দাঁড়ানো গরুগুলোর মাথা সরিয়ে ঘুমন্ত গরু দুটোর মাঝখানে গিয়ে শুয়ে পড়লেন করবেট। নিশ্চিন্তেই কেটে গেল রাতটা। করবেটের ঘুম ভাঙল মানুষের গলার শব্দে। চোখ খুলে দেখলেন ভোরের কাঁচা রোদ এসে পড়েছে বাথানের ভেতর। দুধের পাত্র হাতে তার দিকে অবাক চোখে চেয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে 3 জন লোক। গতদিন নালাটায় পানি খাওয়ার পর থেকে পেটে আর কিছুই পড়েনি করবেটের, তাই লোকগুলোর হাতে দুধের পাত্র দেখে ক্ষুধাটা চেগিয়ে উঠল তার। করবেট কে, কেন এখানে রাত কাটিয়েছেন তা জানার পর তাকে সদ্য দোয়ানো গরুর দুধ খেতে দিল। অনেকক্ষণ অনাহারে থাকার পর করবেটের কাছে অমৃতের মতো মনে হলো ওই কাঁচা দুধ। করবেটকে ওদের গ্রামে নিয়ে খাওয়ানোর আমন্ত্রণ জানালো লোকগুলো। সবিনয়ে ওদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে দিয়ে রেস্ট হাউসে ফিরে যাবার আগে একবার মরিটাকে দেখতে চললেন করবেট। আগের জায়গায় তেমনই পড়ে আছে মরিটা। গতরাতে আর ফিরে আসেনি বাঘ। শকুনের তীক্ষ্ণ দৃষ্টি থেকে মরিটাকে বাঁচানোর জন্য ভালো করে পাতা আর ডালপালা দিয়ে ওটাকে ঢেকে রেখে রেস্ট হাউসে ফিরে চললেন করবেট। করবেট দাবিধুরায় আসার পর 4 দিন কেটে গেছে। একটা গরু খেকো বাঘের জন্য আর এখানে অপেক্ষা করার কোনো মানে হয় না। তাই পরদিনই নৈনিতাল রওনা দেবেন বলে ঠিক করলেন। রেস্ট হাউসের বারান্দায় একটা ইজি চেয়ারে বসে যাবার কথাটাই ভাবছিলেন তিনি। এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল, সেলাম সাহেব। ঘাড় ফিরিয়ে চাইলেন করবেট। পেছনের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে একজন লোক। করবেট চাইতেই লোকটা বলল, বাঘে আমার একটা গরু মেরেছে সাহেব, কথাটা জানাতে এলাম আপনাকে। বাঘটাকে মারার আর একটা সুযোগ এসেছে করবেটের হাতে। চেষ্টা করে দেখতে দোষ কি? আজ সফল হতে পারলে ভালো, না পারলে অবশ্য কাল নৈনিতালে ফিরে যাবেন তিনি। দুপুরে খাওয়া দাওয়ার পর কয়েকজন লোককে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন করবেট। বারবার মানুষ আর ভালুকের খোঁচাখুচিতে বিরক্ত হয়ে বাঘটা জায়গা পাল্টেছে। গতদিন যেখানে মরিটা সে ফেলে এসেছিল সেখান থেকে মাইল কয়েক দূরে দাবিধুরা পর্বতের পূর্বধারে এই গরুটা মেরেছে বাঘে। জমি এখানে সাংঘাতিক রকমের এবড়ো খেবড়ো। এদিক ওদিক ঘন ঝোপঝাড়ের মাঝে মাথা তুলে দাঁড়িয়েছে 2-1টা ওক গাছ। চুকরদের জন্য এলাকাটা স্বর্গ বিশেষ। এমন জায়গায় বাঘটাকে মারতে পারার আশা খুবই কম। আড়াআড়িভাবে পাহাড়টার মুখে পড়ে আছে এক টুকরো নিচু জমি। জমিটার এক প্রান্ত ঝোপঝাড়ে ঠাসা,
ওই রকম একটা ঝোপের কাছেই মারা পড়েছে গরুটা। গরুটাকে ঝোপের কাছ থেকে কয়েক গজ দূরে টেনে নিয়ে খোলা জায়গায় ফেলে রাখা হয়েছে। জমিটার উল্টো দিকে পাহাড়ের ঢালুতে একটা বিশাল ওক গাছ দাঁড়িয়ে আছে। চারদিকে 100 গজের মধ্যে ওই একটা মাত্র ওই ওক গাছ, ওতেই চড়ে বসবেন বলে ঠিক করলেন করবেট। মাঠের দিকে ঝুঁকে আছে গাছটা। ঝুঁকে থাকায় গাছের কাণ্ডের উপরে অনেকগুলো ছোট ছোট ডালপালা জন্মেছে। এসব ডালপালার সহায়তায় সহজেই গাছে উঠে বসলেন তিনি। কিন্তু চোখের সামনে বাধা হয়ে দাঁড়ালো কাণ্ডটা। আরো কয়েক ফুট উপরে উঠে একটা সুবিধে মতো ডাল পেয়ে গিয়ে ওতেই বসা ঠিক করে চা খেতে নিচে নেমে এলেন করবেট। তিনি জায়গাটা ঘুরে দেখছেন আর ওদিকে স্টোভ জ্বালিয়ে চা তৈরি করে ফেললো তার লোকেরা। বিকেল 4টের দিকে লোকজনদের পাহাড়ের ওপারের একটা গ্রামে পাঠিয়ে দিয়ে গাছে উঠে তৈরি হয়ে বসলেন করবেট। তার গাছটা থেকে গজ 10 দূরে খোলা জায়গায় পড়ে আছে মরিটা। মরিটার গজখানেক পেছনে একটা ঘন ঝোপ। চুপচাপ বসে বসে সামনের একটা ঝোপে লালছুটি বুলবুলিদের বুনো ফল খাওয়া দেখছিলেন করবেট। প্রায় 1 ঘন্টা পর হঠাৎ মরির পেছনের ঝোপটার উপর চোখ পড়তেই চমকে উঠলেন করবেট। স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে হামাগুড়ি দিয়ে ঝোপ থেকে বেরিয়ে আসছে বাঘটা। কি করে ঝোপটাকে বিন্দুমাত্র না নাড়িয়ে ওটার ভেতরে ঢুকলো ওটা তা বুঝতে পারলেন না করবেট। আস্তে করে সামনের একটা থাবা বাড়িয়ে দিল বাঘ, তারপর আর একটা। কয়েক সেকেন্ড সেভাবেই পড়ে থেকে অতি ধীরে ক্রল করে করে মরিটার কাছে এগিয়ে এলো সে। মরির কাছে পৌঁছে চুপচাপ মাটিতে পড়ে থাকলো আরো কয়েক সেকেন্ড। তারপর করবেটের চোখ থেকে চোখ না সরিয়েই আস্তে করে মরা গরুর লেজটা কামড়ে ধরল। তখনও করবেট কিছু করছেন না দেখে বোধহয় সাহস পেল বাঘটা। অথবা 3 দিন আগে ভালুকটার সাথে লড়াইয়ের পর পেটে কিছু পড়েনি বলেই ক্ষুধার তাড়নায় বেপরোয়া হয়ে বাচ্চা ছেলের আপেল খাওয়ার মতোই বড় বড় কামড়ে মরিটার পেছনের ছাল শুদ্ধ গোস্ত খেতে শুরু করলো সে। বাঘের দিকে মুখ করে করবেটের 2 হাঁটুর উপর শোয়ানো আছে রাইফেলটা। এখন শুধু সেটা কাঁধে তুলে নিতে পারলেই হলো। মুহূর্তের জন্য বাঘটা তার উপর থেকে চোখ সরালেই কাজটা করে নিতে পারবেন তিনি। কিন্তু বিপদ সম্পর্কে একটু বেশি রকমের হুঁশিয়ার বাঘটা। করবেটকে সেই 1 মুহূর্ত সুযোগ দিতেও সে নারাজ। তাড়াহুড়ো করে সমানে খেয়েই চলল সে। একটু পরই বাঘটার পেছনের ঝোপটার উপর থেকে যেন উড়ে এসে বসলো একজোড়া কালো গলাওয়ালা ফিঙে। কোনো রহস্যময় কারণে যেন ফিঙেগুলোকে দেখেই বুনো ফলের ঝোপ থেকে বুলবুলিগুলো উড়ে গেল সেদিকে। ঝোপের ওপর বসে লাফাতে লাফাতে তুমুল চেঁচামেচি জুড়ে দিল পাখিগুলো। ওদের গোলমালে করবেটের ওপর থেকে যেন একটু মনোযোগ হারালো বাঘটা। সেই সুযোগে রাইফেলটা কাঁধে তুলতে গেলেন করবেট। সাথে সাথেই স্প্রিংয়ের মতো লাফ মেরে পেছনে সরে ঝোপে ঢুকলো বাঘটা। রাইফেলটা কাঁধে তুলে ডান হাতের কনুইটা হাঁটুর উপর রেখে দ্বিতীয়বার বাঘের মাথা বের করার অপেক্ষায় বসে রইলেন করবেট। কয়েক মিনিট কেটে যাবার পর করবেটের গাছটার নিচ থেকে হঠাৎ একটা গর শব্দ শুনে চমকে সেদিকে চাইলেন করবেট। কতগুলো ছোট ছোট ডালপাতা চোখের সামনে বাধা হয়ে থাকায় পরিষ্কার দেখতে পেলেন না কিছু, কিন্তু বুঝতে পারলেন তার পেছন থেকে প্রচন্ড জোরে গাছটাকে আঁচড়াতে আঁচড়াতে গজরাচ্ছে বাঘটা। করবেটের চোখ এড়িয়ে কি করে গাছের গোড়ায় এলো বাঘটা, সে এক আশ্চর্য ব্যাপার। বাঘটাকে গুলি করতে হলে পুরো 180 ডিগ্রি ঘুরতে হবে এখন করবেটকে, কিন্তু কোনো মতেই তা করা এখন সম্ভব হবে না। অগত্যা ডালে বসে বসে নিঃশব্দে আঙুল চোষা ছাড়া আর কিছুই করার নেই করবেটের। শুধু কাক আর বানরেরাই সাধারণত মজা করে থাকে মানুষের সাথে, কিন্তু বাঘও যে এই ব্যাপারে পিছপা নয় সেদিন তা জানলেন করবেট। তবে ওই বিশেষ বাঘটির স্বভাব চরিত্র আর সব বাঘদের থেকে সম্পূর্ণ আলাদা। গত 5 দিনে একথা বেশ ভালো মতোই বুঝতে পেরেছিলেন করবেট। গত 5 দিনে 4টি গরু মেরেছে ওই হারামি বাঘটা, এবং 4টি মেরেছে প্রকাশ্য দিবালকে। কিন্তু তার ঔদ্ধত সেদিন যেন সীমা ছাড়িয়ে গেল। প্রায় আধ ঘন্টা ধরে গুলি করার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে সেদিন করবেটের চোখের সামনে গরু খেয়েছে বাঘটা। তারপর তার প্রতি অবজ্ঞা প্রকাশ করার জন্যই যেন তিনি যে গাছটায় বসে আছেন সেটাকে সে আঁচড়াচ্ছে। কিন্তু তাকে অবজ্ঞা করে মজা পেতে দেবেন না তিনি বাঘটাকে। তাই রাইফেলটা হাঁটুর উপর নামিয়ে রেখে 2 হাত জড়ো করে মুখের সামনে এনে প্রচণ্ড জোরে এক হাঁক ছাড়লেন তিনি। হাঁকের শব্দ চারপাশের পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে চতুর্গুণ বেড়ে গেল।
আর সেই শব্দে ভয় পেয়ে লেজ তুলে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো বাঘটা। এক ছুটে পাহাড় বেয়ে উঠে নেমে গেল ওপাশে। তার পরদিনই নৈনিতালে ফিরে এলেন করবেট। এরপর বহুবার তিনি দাবি ধুরায় গেছেন, অনেক মানুষকেও শিকার করেছেন, কিন্তু ওই বাঘটিকে কিছুতেই মারতে পারেননি। কেউ মারতে পেরেছে বলেও শোনেননি। আর করবেটের সাথে কখনো দেখাও হয়নি বাঘটার। বোধহয় কালের স্রোতে হারিয়ে যাওয়া বৃদ্ধ সৈনিকের মতোই হারিয়ে গেছে ওই সাহসী যোদ্ধা মন্দিরের বাঘটিও। শেষ হলো আমাদের আজকের শিকার কাহিনী মন্দিরের বাঘ। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এ জাতীয় আরও গল্প পেতে চান, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। সবাইকে ধন্যবাদ।